আজকে আমরা কনিক্স নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ে বেসিক্যালি আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পরাবৃত্ত, উপবৃত্ত আর অধিবৃত্ত। আমরা চিত্রে দেখতে পাচ্ছি পরাবৃত্ত দেখতে কীরকম। পরাবৃত্ত এটা হচ্ছে পরাবৃত্ত বা প্যারাবোলা, এটা হচ্ছে উপবৃত্ত বা ইলিপস, আর অধিবৃত্ত দেখতে হচ্ছে এরকম, অধিবৃত্ত বা হাইপ্যারাবোলা। তো সবগুলো সম্পর্কে আমরা 3টা লেকচারে বিস্তারিত জানতে পারবো। শুরুতে আমরা কনিক্সের কিছু বেসিক থিওরিম নিয়ে আলোচনা করব। আচ্ছা, আমাদেরকে যদি বলা হয় কনিক্সের সাধারণ সমীকরণ কি, অর্থাৎ জেনারেল ইকুয়েশন অফ কনিক্স হচ্ছে ax স্কোয়ার প্লাস by স্কোয়ার প্লাস টুয়াইস xy প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। এটা অনেকটা দেখতে বৃত্তের ইকুয়েশনের মতো, কিন্তু হচ্ছে বৃত্তের সমীকরণে এক্স ওয়াই যুক্ত টার্ম থাকে না, ঠিক আছে। আর বৃত্তের সমীকরণের বৈশিষ্ট্য হচ্ছে যে এখানে এক্স স্কোয়ারের সহগ আর ওয়াই স্কোয়ারের সহগ কি হয়, ইকুয়াল হয়। তো কণিকের ক্ষেত্রে এটা ইকুয়াল হওয়ার প্রয়োজনীয়তা নাই। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমার কণিকের সাধারণ সমীকরণ বা জেনারেল ইকুয়েশন অফ কনিক্স। এখন কথা হচ্ছে যে এখানে এ বি আর এইচ, জি এফ সি, এগুলো হচ্ছে আমার আরবিটারি কনস্ট্যান্ট, সহজ কথায় ধ্রুবক। তো এখন এই ধ্রুবকগুলোর মান বা এদের মধ্যে সম্পর্কের উপর ডিপেন্ড করে এই কণিকটা হতে পারে পরাবৃত্ত, হতে পারে বৃত্ত, হতে পারে ইলিপস, হইতে পারে উপবৃত্ত, হইতে পারে হাইপারবোলা বা অধিবৃত্ত হইতে পারে। আচ্ছা, তো কণিকের কি ধরনের কণিক হতে পারে সেটা যাচাইয়ের জন্য আমরা একটা নির্ণায়কের মান এর সহায়তা নিব। আমি ধরলাম সেই নির্ণায়কের মান হচ্ছে ডেল। ডেল হচ্ছে এই ধ্রুবকগুলো দ্বারা গঠিত একটা নির্ণায়ক। ডেলের মান হচ্ছে এরকম, এখানে আমরা লিখবো হচ্ছে এ বি সি, কর্ণ বরাবর এ বি সি। আচ্ছা, এ হচ্ছে এক্স স্কোয়ারের সহগ, বি হচ্ছে ওয়াই স্কোয়ারের সহগ, আর সি হচ্ছে কনস্ট্যান্ট ধ্রুবক পদ। আচ্ছা, তারপরে এখানে লিখবো হচ্ছে এইচ এইচ, জি জি, আর এখানে লিখবো হচ্ছে এফ এফ। এইচ হচ্ছে এক্স ওয়াই সহগের অর্ধেক, জি হচ্ছে এক্স এর সহগের অর্ধেক, এফ হচ্ছে ওয়াই সহগের অর্ধেক। তাহলে এই হচ্ছে আমার গঠিত নির্ণায়ক। এখন এই নির্ণায়কের মান যদি 0 হয় তাহলে কি হবে? আমাদের 1 নম্বর কন্ডিশন হচ্ছে যে যদি এই ডেল ইকুয়ালস টু হচ্ছে 0 হয় তাহলে কি হবে? তাহলে এই কণিকের সমীকরণটা কি নির্দেশ করে? এটা নির্দেশ করে এক জোড়া সরলরেখার সমীকরণ। আমরা একটা এক্সাম্পল দিনে জিনিসটাকে বুঝতে পারবো ভালো করে। ফর এক্সাম্পল, এখানে চিন্তা করি, এটা হচ্ছে আমার এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। আমরা চিন্তা করি এটা হচ্ছে আমার একটা সমীকরণ এক্স ইকুয়াল টু 2, আর এটা হচ্ছে আরেকটা সমীকরণ এক্স ইকুয়াল টু -3 অথবা এক্স প্লাস 3 ইকুয়াল টু 0। হ্যাঁ, আর এটা হচ্ছে এক্স মাইনাস 2 ইকুয়াল টু 0। তো আমরা ধরলাম, এখন আমরা এই দুটোকে যদি গুণ করি তাহলে গুণফল কত হবে?
এক্স প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস টু ইকুয়াল টু জিরো, তাহলে আসতে আসতে হচ্ছে এক্স স্কোয়ার 3x মাইনাস 2x মানে হচ্ছে প্লাস এক্স মাইনাস 6 ইকুয়াল টু হচ্ছে জিরো। এটা হচ্ছে সমীকরণ। তো এটাকে যদি আমি কম্পেয়ার করি তাহলে আমরা দেখতে পাবো যে ডেলের মান জিরো আসবে। আমরা যদি ডেলের মান একটু বের করতে চাই, ডেল ইকুয়াল টু হচ্ছে এবিসি, রাইট? এখন যদি কম্পেয়ার করি তাহলে আমি একটু আগে বের করে নিই যে এবিসি এক্স ওয়াই এর মান কত। এ হচ্ছে এক্স স্কোয়ারের সহগ, এর মান হচ্ছে 1, এখানে ওয়াই স্কোয়ার নাই তার মানে বি ইকুয়াল টু জিরো, এক্স ওয়াই যুক্ত টার্ম নাই তার মানে এইচ ইকুয়াল টু জিরো। তারপরে হচ্ছে এক্স এর সহগ হচ্ছে 2g, তাহলে 2g ইকুয়াল টু 1, 2g ইকুয়াল টু 1, রাইট? জি ইকুয়াল টু হাফ, তাহলে জি ইকুয়াল টু হচ্ছে হাফ। তারপর হচ্ছে এফ নাই, ওয়াই সহগ জিরো অর্থাৎ এফ জিরো, টু এফ জিরো হলে এফ জিরো, রাইট? আর কনস্ট্যান্ট হচ্ছে সি ইকুয়াল টু হচ্ছে মাইনাস 6। তাহলে এখন যদি মানগুলো বসাই, এবিসি এর মান 1 0 মাইনাস 6, তারপর হচ্ছে এইচ এর মান 0 0 0, তারপর হচ্ছে জি এর মান হাফ হাফ, তারপর হচ্ছে এফ এর মান 0 0। তাহলে একটা নির্ণায়কের যদি যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলাম যদি জিরো হয় তাহলে টোটালটার মান হচ্ছে জিরো, তাহলে এটার মান আসতেছে জিরো। তাহলে ডেল যদি জিরো হয় তাহলে এটা নির্দেশ করে একজোড়া সরলরেখার সমীকরণ, রাইট? আচ্ছা, এটা আমরা বুঝতে পারছি। তো এখন ডেল যদি ইজ নট ইকুয়াল টু জিরো হয় তাহলে কি হবে আমরা একটু যাচাই করি। তাহলে এটা কনিক হবে, রাইট? কনিকটা হতে পারে পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত, নির্দিষ্ট শর্ত সাপেক্ষে বৃত্ত হতে পারে। তাহলে এখন আমরা দেখব যে যদি ডেল ইজ নট ইকুয়াল টু জিরো হলে, আচ্ছা ডেল ইজ নট ইকুয়াল টু জিরো হলে আমাদেরকে চিন্তা করতে হবে যে এইচ স্কোয়ার মাইনাস এ বির ভ্যালু কত, ঠিক আছে? এইচ স্কোয়ার মাইনাস এ বির ভ্যালু কত এটা আমাকে যাচাই করতে হবে। এটা ভ্যালু জিরো হইতে পারে, পজিটিভ হইতে পারে, নেগেটিভ হইতে পারে, তার উপর ডিপেন্ড করে আসলে এটা বৃত্ত, পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত যে কোনো কিছু হইতে পারে। এখন চিন্তা করি যদি এরকম হয়, কন্ডিশনটা যদি এরকম হয় যে আমার কন্ডিশনটা এরকম যে এক নাম্বার কন্ডিশন এ ইকুয়াল টু বি, তার মানে এক্স স্কোয়ারের সহগ আর ওয়াই স্কোয়ারের সহগ সমান এবং এক্স ওয়াই সহগ জিরো, যদি এই কন্ডিশন ফলো করে এটা আসলে নির্দেশ করবে একটা বৃত্ত, রাইট? আচ্ছা, দুই নাম্বারে যদি এইচ স্কোয়ার ইকুয়ালস টু এ বি হয় এটা কি নির্দেশ করবে, অর্থাৎ এটার মান জিরো, এইচ স্কোয়ার মাইনাস এ বি ইকুয়াল টু জিরো, তাহলে এইচ স্কোয়ার ইকুয়াল টু এ বি, তাহলে এটা নির্দেশ করবে হচ্ছে পরাবৃত্ত বা প্যারাবোলার ইকুয়েশন। আচ্ছা, তিন নাম্বারে যদি এইচ স্কোয়ার লেস দেন এ বি হয় তাহলে কি হবে? যদি এইচ স্কোয়ার লেস দেন এ বি হয় তাহলে এটা নির্দেশ করবে হচ্ছে যেখানে এ ইজ নট ইকুয়াল টু বি এবং এ ইজ নট ইকুয়াল টু বি, এটা কি নির্দেশ করবে? এটা নির্দেশ করবে হচ্ছে উপবৃত্তের সমীকরণ বা ইলিপসের সমীকরণ। চার নম্বরে যদি এইচ স্কোয়ার মাইনাস এ বির মান পজিটিভ হয় অর্থাৎ এইচ স্কোয়ার গ্রেটার দেন এ বি হয় এবং এ ইজ নট ইকুয়াল টু বি হয় তাহলে এটা কি নির্দেশ করবে? তাহলে এটা নির্দেশ করবে হচ্ছে অধিবৃত্তের ইকুয়েশন বা হাইপারবোলার ইকুয়েশন। তাহলে আমরা আমাদেরকে যদি যে কোনো একটা ইকুয়েশন দিয়ে দেয় কনিকের, তাহলে সেটাকে অ্যানালাইসিস করে আমরা বলতে পারবো সেটা বৃত্ত হবে, পরাবৃত্ত হবে, উপবৃত্ত হবে না অধিবৃত্ত হবে। আশা করি এই পর্যন্ত আমরা সকলেই বুঝতে পেরেছি। আচ্ছা, এরপর আমরা চলে যাব হচ্ছে কনিকের চ্যাপ্টারে। একটা কনিকের বৈশিষ্ট্য হচ্ছে
একটা কণিকের অবশ্যই একটা কি থাকবে, উপকেন্দ্র থাকবে, আর একটা থাকবে হচ্ছে একটা নিয়ামক সরলরেখা বা নিয়ামক রেখা বা ডিরেক্ট্রিক্স। তাহলে আমরা যেটা বুঝতে পারলাম, একটা কণিকের, সেটা হোক পরবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত, সেটা থাকবে হচ্ছে একটা উপকেন্দ্র বা ফোকাস, এস সিম্পল একটা বিন্দু, আর একটা থাকবে হচ্ছে একটা সরলরেখা, যেটাকে বলবো আমরা নিয়ামক রেখা বা ডিরেক্ট্রিক্স। এখন আমি চিন্তা করব, এই হচ্ছে আমার একটা কণিক, এটা হইতে পারে উপবৃত্ত, পরাবৃত্ত, অধিবৃত্ত, যে কোনটা হইতে পারে। আমরা এখানে শুধু এই অংশটুকু দেখাইছি। এটা শেপের উপর ডিপেন্ড করে পরাবৃত্ত হইতে পারে, অধিবৃত্ত হইতে পারে, উপবৃত্ত হইতে পারে। আচ্ছা, তো ধরলাম এই কণিকের উপরস্থ একটা সাধারণ বিন্দু হচ্ছে আমার পি। পি এক্স ওয়াই হচ্ছে কণিকের উপরস্থ একটা সঞ্চারপথের সাধারণ বিন্দু। আচ্ছা, এখন যদি আমি এই পি বিন্দু থেকে, নিয়ামক রেখার উপর লম্ব আঁকি, পিএম এবং এসপি এই বিন্দুটা যদি যোগ করি, তাহলে আমরা দুইটা দৈর্ঘ্য পাই, একটা হচ্ছে এসপি আর একটা হচ্ছে এমপি। এই যে এসপি এবং এমপির যে অনুপাত, এটাকে বলবো আমরা কণিকের উৎকেন্দ্রিকতা, তাহলে বা ইসেন্ট্রিসিটি। তাহলে কণিকের উৎকেন্দ্রিকতা বা ইসেন্ট্রিসিটি ই ইকুয়াল টু হচ্ছে এসপি বাই এমপি। অর্থাৎ আমরা একটা সমীকরণ দ্বারা করাইতে পারি, এসপি ইকুয়াল টু ই এমপি। এখন কথা হচ্ছে যে এই কণিক ই এর মান কিরকম হইতে পারে। এর মান 0 হইতে পারে, একের চেয়ে বড় হইতে পারে, একের চেয়ে ছোট হইতে পারে। এখন কন্ডিশন হচ্ছে যে, এক নম্বর কন্ডিশন হচ্ছে, যদি ই এর মান 0 হয় তাহলে কি হবে। যদি ই এর মান 0 হলে কি হবে, ই এর মান যদি 0 হয় তাহলে এটা নির্দেশ করবে একটা বৃত্তের সমীকরণ। দুই নম্বর কেসে যদি ই এর মান যদি 1 হয় তাহলে এটা নির্দেশ করবে পরাবৃত্তের সমীকরণ। এর অর্থ হচ্ছে যে পরাবৃত্তের ক্ষেত্রে ফোকাস থেকে সঞ্চারপথের যে কোনো বিন্দু পি এর দূরত্ব কার সমান হবে, ওই সঞ্চারপথের যে কোনো বিন্দু থেকে যদি আমি নিয়ামকের উপর লম্ব আঁকি, সেই লম্বের সমান হবে, লম্ব দৈর্ঘ্যের বা লম্ব দূরত্বের সমান হবে। অর্থাৎ পরাবৃত্তের জন্য আমি বলতে পারি যে এসপি ইকুয়াল টু এমপি। তাহলে আমাকে যদি একটা ফোকাস দিয়ে দেয় আর একটা নিয়ামক রেখা দিয়ে দেয়, তাহলে আমরা সেখান থেকে পরাবৃত্তের সমীকরণ বের করতে পারবো। দুই নম্বর কেসে যদি ই এর মান 0 থেকে 1 এর মধ্যে হয়, অর্থাৎ 0 থেকে বড় কিন্তু 1 থেকে ছোট, তাহলে এটা কি নির্দেশ করবে, তাহলে এটা নির্দেশ করে হচ্ছে উপবৃত্ত বা ইলিপসের ইকুয়েশন, এসপি ইকুয়াল টু ইএমপি, যেখানে ই এর মান হচ্ছে 1 থেকে ছোট। তাহলে আমাকে যদি তিনটা জিনিস দিয়ে দেয়, একটা ফোকাস দিয়ে দেয়, একটা নিয়ামক রেখা দিয়ে দেয়, আর একটা হচ্ছে উৎকেন্দ্রিকতা দিয়ে দেয়, আমরা এসপি ইকুয়াল টু ইএমপি এই সমীকরণের সাহায্যে কি করতে পারবো, এসপি ইকুয়াল টু ইএমপি এই সমীকরণের সাহায্যে আমরা উপবৃত্তের সমীকরণ বের করতে পারবো। তারপর আমরা চলে যাই 4 নম্বর কেজে। 4 নম্বর কেজে যদি ই এর মান
1 এর থেকে বড় হয় তাহলে এটা নির্দেশ করে অধিবৃত্ত। অধিবৃত্তের উৎকেন্দ্রিকতা 1 এর চেয়ে বড়। এখন SP ইকুয়াল টু ইএমপি, যেখানে ই 1 এর চেয়ে বড়। তার আমাকে যদি একটা অধিবৃত্তের উৎকেন্দ্রিকতা দিয়ে দেয়, তারপরে হচ্ছে ফোকাস দিয়ে দেয়, আর একটা হচ্ছে নিয়ামক রেখা সমীকরণ দিয়ে দেয়, তাহলে আমরা অধিবৃত্তের সমীকরণ গঠন করতে পারবো। আমরা এইটার বেসিসে দুইটা ম্যাথ করে দেখাতে চাই আমরা পারি কিনা। তো আচ্ছা, আমরা চিন্তা করি যে আমাদের একটা পরাবৃত্তের ফোকাস দেওয়া আছে। ফোকাস দেওয়া আছে -2, 1 এবং নিয়ামক রেখার সমীকরণ দেওয়া আছে (2x - y + 1 = 0). তাহলে এখন আমরা কি করব? ওই পরাবৃত্তের সমীকরণ বের করব, রাইট? পরাবৃত্তের সমীকরণ বের করতে হবে। তো আমি চিন্তা করি যে এই হচ্ছে আমাদের ফোকাস, এই হচ্ছে আমার নিয়ামক রেখা, আর এই হচ্ছে আমার পরাবৃত্ত। পরাবৃত্তের উপরস্থ একটা বিন্দু ধরলাম হচ্ছে পি, যার স্থানাঙ্ক হচ্ছে xy। তাহলে আমরা পি বিন্দু থেকে নিয়ামক রেখার উপর লম্ব আঁকি, তারপর হচ্ছে এই এসপি রেখাটা যোগ করি। লম্ব দৈর্ঘ্য হচ্ছে পিএম, আর এটা হচ্ছে এসপি। এস এর স্থানাঙ্ক হচ্ছে -2, 1। আর নিয়ামক রেখার সমীকরণ হচ্ছে 2x - y + 1 = 0। তাহলে এখন আমরা জানি যে উপবৃত্তের পরাবৃত্তের ক্ষেত্রে, আচ্ছা, সমীকরণ গঠন করার সূত্র হচ্ছে SP = E × MP, কিন্তু পরাবৃত্তের ক্ষেত্রে E এর ইকুয়াল মান হচ্ছে 1। তাহলে পরাবৃত্তের সমীকরণ কিভাবে গঠন করতে পারি? SP = MP। এখন SP হচ্ছে S এবং P বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, অর্থাৎ যদি আমি ডিসটেন্সের ফর্মুলা অ্যাপ্লাই করি, x + 2 হোল স্কয়ার প্লাস y - 1 হোল স্কয়ার = হচ্ছে MP। MP হচ্ছে xy থেকে নিয়ামক রেখার উপর লম্ব দূরত্ব। তাহলে আসতেছে হচ্ছে 2x - y + 1 এর মডুলাস ডিভাইড বাই হচ্ছে x এর সহগের বর্গ প্লাস y এর সহগের বর্গ। আচ্ছা, এখন যদি আমি উভয় পক্ষকে বর্গ করি, তাহলে আসতেছে হচ্ছে x + 2 হোল স্কয়ার প্লাস y - 1 হোল স্কয়ার = হচ্ছে 2x - y + 1 হোল স্কয়ার বাই হচ্ছে 2 স্কয়ার প্লাস 1 স্কয়ার, 4 আর 1 5। আচ্ছা, এটাকে যদি আমি এখন একটু ফার্দার ক্যালকুলেশন করি, তাহলে আস্তে আস্তে হচ্ছে 5 দিয়ে যদি উভয়পক্ষে গুণ করে দেই, তাহলে এখানেও 5 আসতেছে। তাহলে 5 ইন্টু এখানে আসবে হচ্ছে x স্কোয়ার প্লাস 4x প্লাস 4, এখান থেকে আসবে হচ্ছে y স্কোয়ার মাইনাস 2y প্লাস 1, আর এখানে যদি a প্লাস b প্লাস a হোল স্কোয়ার ফর্মুলা করে a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। আচ্ছা, এখানে আসতেছে হচ্ছে 4x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস 2ab, এখান থেকে আসতেছে হচ্ছে মাইনাস 4xy (2ab), রাইট, প্লাস 2bc মাইনাস 2y প্লাস 2ca, অর্থাৎ 4x। আচ্ছা, এখন তাহলে আমি চিন্তা করি, এখানে আসতেছে x স্কোয়ার, এখানে 5x স্কোয়ার, আর এখানে আসতেছে 4x স্কোয়ার। তাহলে কাটাকাটি গিয়ে এই পাশে থাকতেছে x স্কোয়ার। তারপর y স্কোয়ার চিন্তা করি, 5y স্কোয়ার, এখানে y স্কোয়ার, তাহলে এখানে কাটাকাটি গিয়ে থাকতেছে হচ্ছে 4y স্কোয়ার। তারপরে হচ্ছে xy যুক্ত টার্ম চিন্তা করি,
এখানে কোনো এক্স ওয়াই যুক্ত টার্ম নাই, এখান থেকে আসতেছে -4xy, পক্ষান্তর করলে এখানে আসবে 4xy প্লাস 4xy। তারপরে এক্স এর সহগ চিন্তা করি, এখানে আসতেছে 4 5 20x, আর এখানে আসতেছে 4x, এই পাশে আনলে -4x, তাহলে +20 -4 16 +16x। এখান থেকে আসতেছে হচ্ছে -10y, এখান থেকে আসতেছে হচ্ছে -2y, পক্ষান্তর করলে +2y আসতেছে। তাহলে এখানে -10 + 2 -8y, 5 দুগুণে -10 + 2। আচ্ছা, এখান থেকে আসতেছে হচ্ছে 4 5 20, কনস্ট্যান্ট চিন্তা করি, এখান থেকে আসতেছে 4 5 20। আচ্ছা, 4 আর 1 কত 5, এই 5কে যদি এই 5 দিয়ে গুণ করি তাহলে 25, আর এখান থেকে এই +1টাকে পক্ষান্তর করলে -1, 25 - 1 হচ্ছে 24 = 0। তো আশা করি আমরা সকলে বুঝতে পেরেছি যে কিভাবে একটা পরাবৃত্তের ফোকাস এবং নিয়ামক রেখা দেওয়া থাকলে কিভাবে আমরা পরাবৃত্তের সমীকরণ বের করতে পারি। আচ্ছা, এরপরে চিন্তা করি যে আমাকে একটা কণিকের ফোকাস দেওয়া আছে হচ্ছে -2 1, তারপর হচ্ছে নিয়ামক রেখা দেওয়া আছে 2x - y + 1 = 0, এবং উৎকেন্দ্রিকতা দেওয়া আছে e দেওয়া আছে 1/√3। তাহলে আমাকে কণিকের সমীকরণ বের করতে হবে। এখন কথা হচ্ছে এই কণিকটা আসলে কি। আমি যদি ই এর মান, উৎকেন্দ্রিকতার মানের দিকে তাকাই, তাহলে এটা নির্দেশ করতেছে যে ই এর মান একটা ছোট, তার মানে এটা নির্দেশ করতেছে একটা কিসের সমীকরণ, উপবৃত্ত বা ইলিপসের সমীকরণ। তা আমি যদি সমীকরণ গঠন করি, এসপি হচ্ছে ই এম পি, তাহলে এস আসতেছে হচ্ছে, আমি যদি চিত্রটা দেখাই, যে এই হচ্ছে আমার যদি উপবৃত্ত হয়, এই হচ্ছে একটা ফোকাস। উপবৃত্তে দুইটা ফোকাস থাকে, আমি ধরলাম একটা হচ্ছে ফোকাস এবং অনুরূপ নিয়ামক রেখা হচ্ছে এটা। তাহলে আমি যদি চিন্তা করি, এটা হচ্ছে সঞ্চার পথের বিন্দু পি এক্স ওয়াই, আর এটা হচ্ছে এস, তাহলে এই হচ্ছে আমার এসপি আর এই হচ্ছে আমার পিএম, লম্ব দূরত্ব বিএম। তাহলে এখন যদি এসপি ইএমপি চিন্তা করি, এসপি এর স্থানাঙ্ক হচ্ছে -2 1, তাহলে -2 1 থেকে এক্স ওয়াই বিন্দুর দূরত্ব হচ্ছে x + 2 হোল স্কোয়ার প্লাস y - 1 হোল স্কোয়ার ই এর মান হচ্ছে 1/√3। তারপর হচ্ছে এমপি এর মান হচ্ছে এক্স ওয়াই বিন্দু থেকে সরলরেখার উপর লম্ব দূরত্ব, তার মানে হচ্ছে মডুলাস অফ 2x - y + 1 হচ্ছে 2 স্কোয়ার প্লাস -1 হোল স্কোয়ার। আচ্ছা, এখন যদি উভয় পক্ষকে বর্গ করি তাহলে আসতেছে x + 2 হোল স্কোয়ার প্লাস y - 1 হোল স্কোয়ার এখান থেকে আসতেছে 1/3 ইন্টু 2x - y + 1 হোল স্কোয়ার বাই হচ্ছে, এখানে বর্গ করলে স্কোয়ার রুট ক্যান্সেল আউট হয়ে যাবে, তো থাকতেছে 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, মানে হচ্ছে 5। এটাকে ফার্দার ক্যালকুলেশন করলে আমি হচ্ছে উপবৃত্তের সমীকরণটা পেয়ে যাব। আচ্ছা, এখন চিন্তা করি আমাকে একটা উপবৃত্ত একটা কণিক দিয়ে দিছে যার ফোকাস হচ্ছে -2 1, নিয়ামক নিয়ামক রেখার সমীকরণ দেওয়া আছে 2x - y + 1 = 0, এবং উৎকেন্দ্রিকতা ই দেওয়া আছে হচ্ছে √5/2। তাহলে আমাকে কণিকের সমীকরণ বের করতে হবে। এখন কথা হচ্ছে যে এই কণিকটা আসলে কি। আমি যদি উৎকেন্দ্রিকতার দিকে তাকাই, এটার মান 1-এর থেকে বড়, তাহলে এটা নির্দেশ করতেছে এটা হচ্ছে একটা অধিবৃত্তের সমীকরণ, রাইট। এখন চিন্তা করি যে আমার ধরলাম এই হচ্ছে আমার অধিবৃত্ত, অধিবৃত্তের
এই হচ্ছে ফোকাস, এই হচ্ছে অক্ষরেখা, আর এই হচ্ছে নিয়ামক রেখা। তাহলে এটা যদি ফোকাস চিন্তা করি এস, অনুরূপ নিয়ামক রেখা হচ্ছে এটা। সঞ্চারপথের উপরস্থ একটা বিন্দু ধরলাম হচ্ছে পি, পি থেকে নিয়ামকের উপর লম্ব হচ্ছে পিএম। এস বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে -2 1, পি হচ্ছে এক্স ওয়াই। তাহলে আমি যদি এখন ইকুয়েশন গঠন করি, এসপি ইকুয়াল টু ই এম পি, এসপির দৈর্ঘ্য হচ্ছে -1 থেকে এক্স ওয়াই বিন্দু দূরত্ব, অর্থাৎ রুট ওভার এক্স প্লাস 2 হোল স্কোয়ার প্লাস হচ্ছে y minus 1 হোল স্কোয়ার ইকুয়াল টু ই এর মান হচ্ছে √5/2 ইন্টু এমপি, এমপির মান হচ্ছে twice x minus y plus 1 এর মডুলাস বাই √2 স্কোয়ার প্লাস -1 হোল স্কোয়ার। এখন যদি বর্গ করি তাহলে আসতেছে x প্লাস 2 হোল স্কোয়ার প্লাস হচ্ছে y minus 1 হোল স্কোয়ার ইকুয়াল টু 5/4 ইন্টু হচ্ছে twice x minus y plus 1 হোল স্কোয়ার। এটাকে স্কোয়ার রুট করলে আসতেছে হচ্ছে 4 আর 1 হচ্ছে 5। এটাকে যদি ফার্দার ক্যালকুলেশন করি তাহলে আমরা অ্যান্সারটা পেয়ে যাব। আচ্ছা, এরপর আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব, আমাদের এখনকার টপিক হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য নির্ণয়। তো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র হচ্ছে টোয়াইস ইন্টু ই ইন্টু এস ইন্টু টোয়াইস ই এস জেড। আমার উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে টোয়াইস ই এস জেড। আমরা এখন এই সূত্রটাকে একটু ভেরিফাই করে দেখব। টোয়াইস ই এস জেড, এই সূত্রটাকে এখন আমরা একটু ভেরিফাই করে দেখব। আমি যদি চিন্তা করি একটা উপবৃত্ত দেওয়া আছে এরকম, এই হচ্ছে আমাদের একটা উপবৃত্ত দেওয়া আছে, এই হচ্ছে দুইটা ফোকাস, এই হচ্ছে নিয়ামক রেখা। এখন আমি যদি চিন্তা করি যে আমাদের এটা হচ্ছে ফোকাস এস আর নিয়ামক রেখাটা হচ্ছে এটা, অনুরূপ নিয়ামক রেখা হচ্ছে এটা। এখন আমি যদি চিন্তা করি সঞ্চারপথের একটা বিন্দু হচ্ছে পি, তাহলে পি থেকে আমরা কি করব, পিএস যোগ করব, আর পি থেকে নিয়ামক রেখার উপর লম্ব আঁকবো পিএম, রাইট? তাহলে আচ্ছা, এখন কথা হচ্ছে যে উপকেন্দ্রিক লম্ব বলতে আমরা কি বুঝি অ্যাকচুয়ালি। উপকেন্দ্রিক লম্ব হচ্ছে যে আমাকে বের করতে হবে যে উপকেন্দ্র থেকে নিয়ামক রেখার লম্ব দূরত্ব। আমি উপকেন্দ্র থেকে যদি নিয়ামক রেখার উপর লম্ব আঁকি জেড, তাহলে আমাকে এই এস জেড দৈর্ঘ্যটা বের করতে হবে। এই এস জেড দৈর্ঘ্যটা বের করতে হবে। সরি, এটা আমি ধরলাম যে সরি আমি একটু ভুল বললাম। আচ্ছা, আমি যদি চিন্তা করি যে এটা হচ্ছে উপকেন্দ্র, তাহলে উপকেন্দ্র দিয়ে যদি আমি একটা লম্ব চিন্তা করি, এই হচ্ছে আমার উপকেন্দ্রিক লম্ব।
তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে আমার এই অংশটুকু, এই যে দৈর্ঘ্যটুকু, এটাই হচ্ছে আমার উপকেন্দ্রিক লম্ব। বা উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। এখন আমি যদি কোনোভাবে যে এটুকুর দৈর্ঘ্য বের করতে পারি, এটুকুর দৈর্ঘ্যকে আমি যদি 2 দিয়ে গুণ করি তাহলে আমি টোটালটা পেয়ে যাচ্ছি, কারণ উপরের দৈর্ঘ্য আর নিচের দৈর্ঘ্য কি সমান, উপরের অর্ধাংশ আর নিচের অর্ধাংশ সমান। তাহলে আমি যদি উপরের অর্ধাংশ বের করে সেটাকে 2 দিয়ে গুণ করি তাহলে হচ্ছে আমি পেয়ে যাচ্ছি উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। আচ্ছা, এই জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে প্রথমত আমরা উপকেন্দ্র থেকে বা ফোকাস থেকে নিয়ামকের উপর একটা লম্ব আঁকবো SZ। এটা আমাকে প্রথমে করতে হবে, উপকেন্দ্র থেকে নিয়ামকের উপর লম্ব আঁকবো SZ। আচ্ছা, এখন আমি চিন্তা করব হচ্ছে যে এই সঞ্চারপথের একটা বিন্দু হচ্ছে P। এই P বিন্দুটা তো সঞ্চারপথের সাধারণ বিন্দু, এ হচ্ছে আমার সঞ্চারপথের সাধারণ বিন্দু। তাহলে P বিন্দুটা এখানে হইতে পারে, অথবা P বিন্দুটা এখানে হইতে পারে, P বিন্দুটা এখানে হইতে পারে। আমরা ধরলাম যে P বিন্দু ঘুরতে ঘুরতে এমন একটা পজিশনে চলে আসছে, P বিন্দু হচ্ছে কোথায় চলে গেছে, উপকেন্দ্রিক লম্বের ঠিক উপকেন্দ্রিক লম্ব এবং উপবৃত্তের আর কি ছেদবিন্দুতে চলে গেছে, মানে ঠিক লম্ব বরাবর অবস্থান করতেছে, রাইট? তাহলে এখন আমি চিন্তা করব যে এই এখন P থেকে যদি উপকেন্দ্র নিয়ামক রেখার লম্ব আঁকি PM। এখন যদি খুব ভালোভাবে খেয়াল করি আমাদের এখানে একটা কি গঠিত হয়ে গেছে, একটা চতুর্ভুজ গঠিত হয়ে গেছে। এই হচ্ছে আমার একটা চতুর্ভুজ, এটাও সমকোণ, এটাও সমকোণ, এটাও সমকোণ, এটাও সমকোণ। তাহলে এটা যদি একটা চতুর্ভুজ হয়ে থাকে, এটা যদি একটা চতুর্ভুজ হয়ে থাকে তাহলে আমি বলতে পারি যে চতুর্ভুজের বিপরীত বাহুদের সমান ও সমান্তরাল। তাহলে আমি বলতে পারি যে SZ ইকুয়াল টু PM। আচ্ছা, এখন যদি আমি চিন্তা করি যে আমার উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য উপরের অর্ধাংশ হচ্ছে SP, SP কে আমি কি করব, SP কে আমি 2 দিয়ে গুণ করব, রাইট? SP কে আমি 2 দিয়ে গুণ করব, তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে 2 ইনটু, বা সহজ কথায় 2SP, রাইট? 2SP। আচ্ছা, এটা গেল। এখন কথা হচ্ছে যে উপবৃত্তের সমীকরণ থেকে আমরা দেখে আসছি যে SP ইকুয়াল টু E SP ইকুয়াল টু E MP। এখন MP ইকুয়াল টু আবার কি SZ, তাহলে SP ইকুয়াল টু E SZ, কেননা আয়তক্ষেত্রের বিপরীত বাহুদের সমান, SP ইকুয়াল টু SZ। তাহলে আমি যদি SP এর মানটা এখানে বসাই 2 E SZ, তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল যে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে 2 E SZ। এটা একইভাবে অধিবৃত্তের ক্ষেত্রে প্রযোজ্য, পরাবৃত্তের ক্ষেত্রে প্রযোজ্য, উপবৃত্তের ক্ষেত্রে প্রযোজ্য, এটা যে কোনো কিছুর জন্য প্রযোজ্য। কিন্তু তাহলে আমি বলতে পারি এটা হচ্ছে সব কিছুর জন্য প্রযোজ্য, উপবৃত্ত বা পরাবৃত্ত বা অধিবৃত্ত এর ক্ষেত্রে যে কোনোটার ক্ষেত্রে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে 2 E SZ। তো এখন কথা হচ্ছে যে পরাবৃত্তের ক্ষেত্রে কি হবে, পরাবৃত্তের ক্ষেত্রে তো E ইকুয়াল টু 1, তাহলে সূত্র হয়ে যাচ্ছে 2 SZ। আমরা এখন একটা এক্সাম্পল দেখব, দুইটা এক্সাম্পল দেখব অ্যাকচুয়ালি। আমি চিন্তা করলাম
একটা পরাবৃত্তের ফোকাস দেওয়া আছে -2, 1, ঠিক আছে, এবং নিয়ামক রেখা দেওয়া আছে 2x - y + 1 = 0। তাহলে এখন আমাকে কি বের করতে হবে? কোশ্চেন হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত? আচ্ছা, এটা যদি আমি বের করতে চাই, আমি যদি একটু মনে মনে একটা চিত্র কল্পনা করি, এটা হচ্ছে পরাবৃত্ত, এটা হচ্ছে আমার নিয়ামক রেখা, এই হচ্ছে আমার ফোকাস, রাইট? তাহলে আমাকে এখন বের করতে হবে হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। তাহলে এখন যদি উপকেন্দ্রিক লম্ব চিন্তা করি, এই হচ্ছে আমার উপকেন্দ্রিক লম্ব, ঠিক আছে, এই লাল যে দাগটা, আমাকে এইটুকুর দৈর্ঘ্য বের করতে হবে। আমি চিন্তা করলাম এটা হচ্ছে ফোকাস এস, এটা হচ্ছে উপবৃত্ত এবং উপকেন্দ্রিক লম্বের যে ছেদবিন্দু, অর্থাৎ ঠিক লম্ব বরাবর একটা বিন্দু হচ্ছে পি। পি থেকে উপকেন্দ্রের উপর লম্ব হচ্ছে পিএম। এস থেকে নিয়ামকের উপর লম্ব হচ্ছে এস জেড। এটুকু হচ্ছে লম্ব এস জেড, এইটুকু লম্ব হচ্ছে পিএম। তাহলে আমি বলতে পারি যে এইটুকু হচ্ছে এসপি। তাহলে এসপি ইকুয়াল টু পিএম। যেহেতু এটা পরাবৃত্ত, এসপি আর পিএম দৈর্ঘ্যটা কি সমান, তাহলে আমার উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে 2 × SP ইকুয়াল টু 2 × PM। এখন PM মানে কত? PM মানে হচ্ছে SZ, কারণ আয়তক্ষেত্রের বিপরীত বাহু। তাহলে 2 × SZ। তাহলে SZ হচ্ছে ফোকাস থেকে নিয়ামকের লম্ব দূরত্ব। তাহলে SZ এর মান হচ্ছে, আমি যদি বের করি, ফোকাস থেকে নিয়ামকের লম্ব দূরত্ব হচ্ছে, অর্থাৎ সহজ কথায় -1 বিন্দু থেকে 2x - y + 1 বিন্দুর লম্ব দূরত্ব কত সেটা আমি যদি নিয়ামকের সমীকরণের বাম পাশে x এর জায়গায় -2 এবং y এর জায়গায় 1 বসাই, তাহলে আসতেছে 2 × -2 y, y এর মান হচ্ছে 1, y will be replaced by 1 + 1 ডিভাইড বাই হচ্ছে x এর সহগের বর্গ, y এর সহগের বর্গ। x এর সহগ হচ্ছে 2 স্কয়ার, y এর সহগ হচ্ছে -1 হোল স্কয়ার। তাহলে এটা আসতেছে হচ্ছে মডুলাস -4 - 1 + 1, এটা 0 হয়ে যাচ্ছে। -4 এর মডুলাস হচ্ছে 4, রুট ওভার এটা হচ্ছে 2 স্কয়ার + 1 স্কয়ার মানে হচ্ছে 5, তাহলে আসতেছে হচ্ছে 4/√5। তাহলে আমার উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে টুয়াইস ইন্টু SZ, মানে হচ্ছে 2 × 4/√5, 4 দুগুণে 8/√5, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, আমি যদি সেম ম্যাথটা হচ্ছে একটা উপবৃত্তের জন্য করি, চিন্তা করলাম যে আরেকটা কোশ্চেন চিন্তা করি। উপবৃত্তের ফোকাস দেওয়া হচ্ছে -2, 1 এবং নিয়ামক দেওয়া আছে 2x - y + 1 = 0 এবং উৎকেন্দ্রিকতা ই দেওয়া আছে হচ্ছে 1/√3। আমার কোশ্চেন হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করতে হবে। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করতে হবে। আচ্ছা, তো আমি চিন্তা করি, এটা হচ্ছে সূত্র হচ্ছে 2IC SZ। তো 2 × E এর মান কত? E এর মান হচ্ছে 1/√3। SZ এর মান কত? SZ হচ্ছে, S হচ্ছে ফোকাস, আর নিয়ামক রেখা হচ্ছে 2x - y + 1
তাহলে -2 1 বিন্দু থেকে নিয়ামকের উপর লম্ব দূরত্ব হচ্ছে s ডিস্টেন্স d। আমরা একটু আগে বের করছি যে সেম ম্যাথ কোশ্চেন তো সেম, তাই না? 4 বাই, এটার মান হচ্ছে 4/√5। কিভাবে বের করছি? যে নিয়ামকের সমীকরণে বাম পাশে x এর জায়গায় -2 বসাইছি, y এর জায়গায় 1 বসাইছি। সহজ কথা, ওই বিন্দুর স্থানাঙ্ক বসাইছি, অর্থাৎ 2 ইন্টু -2 -1 প্লাস 1 ডিভাইড বাই হচ্ছে x এর সহগের বর্গ প্লাস y সহগের বর্গ। তো এটা আসতে হচ্ছে 2 ইন্টু 1/√3 ইন্টু 4/√5। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এটাকে যদি ফার্দার ক্যালকুলেশন করি আসতে হচ্ছে 4 দুগুণে 8 আর 3 5 15। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো এই ছিল আমাদের আজকের আলোচনা। আমরা নেক্সট লেকচারগুলোতে প্রথমে হচ্ছে পরাবৃত্ত সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, তারপর হচ্ছে উপবৃত্ত সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, এবং তারপর হচ্ছে অধিবৃত্ত সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আমাদের আজকের আলোচনা এই পর্যন্তই।